দ্বিতীয় নমুনা খাতেও করোনা পজিটিভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক। নেগেটিভ আসতে সময় লাগবে আরও কয়েকদিন। জেলায় জেলায় আইসিইউ সংকট, ৩৩ লাখ মানুষের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় নেই একটিও। করোনায় দেশের প্রায় ৮ কোটি মানুষ পাবে সরকারি সহায়তা। ভারতের দিল্লিতে হাসপাতালগুলোর সামনে নারকীয় চিত্র। জায়গা না থাকায় হাসপাতালের বাইরে চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। মরদেহ দাফনে কবরস্থানে জায়গা সংকট। মাদ্রাসার ছাত্রদের জন্য দেয়া অনুদানের টাকা ব্যবহার করে বিপুল সম্পত্তির মালিক হেফাজত নেতারা। রিমান্ডে পুলিশের কাছে তথ্য জড়িয়েছেন মাদ্রাসা দখলের মতো অপকর্মেও। এবং আবারও অস্থির দেশের ভোজ্য তেল ও চিনির বাজার। কয়েকদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে বেড়েছে প্রতি কেজি ৩ টাকা। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির অভিযোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে তিনি শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। শনিবার রাত 12:30টায় গুলশানে এই কথা জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। গত 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার তার নমুনা পরীক্ষা করা হয়, তাতে আবারও করোনা পজিটিভ আসে তার। কোভিডের যে টেস্ট আমরা আজকে একবার করেছিলাম, যে টেস্টটা সেটা লো টাইটারে পজিটিভ এসছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে তিনি করোনা মুক্ত হবেন বলে মনে করেন চিকিৎসক। আজকে ফিজিক্যাল কন্ডিশন দেখেছি উনি ভালো, কিন্তু আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। এদিকে বেগম জিয়ার বাসায় আক্রান্ত 9 জন সহ মোট 14 জনের করোনা পরীক্ষা করা হয় শনিবার। আগের 9 জনের 4 জন এখনও করোনা পজিটিভ, বাকি সবার নেগেটিভ এসেছে পরীক্ষায়। গত 11 এপ্রিল করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসাতে চিকিৎসা নিচ্ছেন তিনি। মাঝে 15 এপ্রিল সিটি স্ক্যান করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। 25 মাস কারাভোগ শেষে গত বছরের 26শে মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি নেত্রী। এরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় 3 দফা। এরপর থেকে গুলশান 2-এর বাসভবনে আছেন তিনি। করোনা সতর্কতায় তার সঙ্গে নেতাকর্মীদের যাতায়াত সীমিত করা হয়। দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি নেত্রী। কারাগারে থাকা অবস্থায় দুর্নীতির আরেক মামলায় সাজা হয় তার। 2 মামলা মিলে কারাদণ্ড হয় 17 বছরের। কারাগারে কয়েক মাস থাকার পর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেত্রী। মুক্তির দিন পর্যন্ত প্রায় 11 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগাম টাকা নিয়েও ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট 2 মাস ধরে টিকা না পাঠানোয় সরকারকে সরব হওয়ার কথা বলছে টিকা আমদানির দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো। টিকা কবে মিলবে জানা নেই স্বীকার করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানালেন, সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন সংশয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব, বসে নেই সরকার, তৎপর হতে হবে বেক্সিমকোকেও। গত 21শে জানুয়ারি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ করোনা টিকা। এর 4 দিনের মাথায় দেশে আসে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজের প্রথম চালান। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ আসার কথা। কিন্তু ফেব্রুয়ারিতে 20 লাখ ডোজ আসার পর চুক্তি অনুযায়ী আসেনি আর কোনো চালান। এর বাইরে মিলেছে ভারত সরকারের উপহারের আরও 13 লাখ ডোজ। সব মিলিয়ে 1 কোটি 3 লাখ ডোজ টিকার মধ্যে এর মধ্যে প্রয়োগ হয়েছে প্রায় 78 লাখ। এই অবস্থায় দ্বিতীয় ডোজ নিশ্চিত করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই যখন অবস্থা, তখনও ভারত সরকারের অনুমোদন না পাওয়ার অজুহাতে 2 মাস ধরে টিকার চালান আটকে রেখেছে সেরাম ইনস্টিটিউট। যদিও প্রতিষ্ঠানটিকে আগাম পরিশোধ করা হয়েছে 1.5 কোটি ডোজের টাকা। এমন পরিস্থিতিতে সরকারকে জোরালো উদ্যোগ নেওয়ার কথা বলছে সেরামের দেশীয় এজেন্ট বেক্সিমকো। ডেফিনেটলি আইনি পদক্ষেপ নিতে পারে, বাট আইনি পদক্ষেপটা ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু। এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে। জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি
ফোনে একটু কথা বলা এইটা না, আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে। বর্তমান অবস্থায় দেশে টিকা বানানোর বিকল্প নেই জানিয়ে প্রতিষ্ঠানটির ইঙ্গিত, চলতি বছরই হয়তো মিলবে দেশে তৈরি ভ্যাকসিন। এই বছরের মধ্যেই আশা করছি, এখন যে অবস্থা দেখছি তাতে করে আমাদের লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নাই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বসে নেই সরকার, তবে তৎপর হতে হবে বেক্সিমকোকেও। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি, কিন্তু তারা দিতে পারতেছে না। পলিটিক্যাল অপিনিয়ন এত স্ট্রং হয়েছে যে তারা ভ্যাকসিন কোথাও দিতে পারতেছে না। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। ভারতে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভ্যাকসিন পেতে এই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে এখন রাজ্যে রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালগুলোতে করোনা রোগীদের মৃত্যু থামছেই না। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন রেকর্ড 3.5 লাখ, আর মারা গেছেন 2700-র বেশি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের সর্বত্রই এখন অক্সিজেনের জন্য হাহাকার। প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর মৃত্যু হচ্ছে অক্সিজেন না পেয়ে। দিল্লি ও মুম্বাইয়ের অবস্থা সবচেয়ে বেগতিক। Do something and please release some oxygen supply. People need it here. People need beds here. People need meds here. People need wards here. People need injections. People need medicines. দেশটির বিভিন্ন শহরে অক্সিজেন সিলিন্ডারের দোকানের সামনে ক্রমশ দীর্ঘ হচ্ছে লাইন, কিন্তু অনেক দোকানেই নেই অক্সিজেন। একদিকে করোনায় হাজার হাজার মৃত্যু, অন্যদিকে বিনা চিকিৎসা। সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে ভারত। এদিকে দিল্লির নামী হাসপাতালগুলো অভিযোগ করেছে চাহিদাপত্র দেয়া হলেও সরকার পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করছে না। টেলিফোন করে অক্সিজেন চাওয়া হলেও অপর প্রান্ত থেকে ধেয়ে আসছে খারাপ ভাষা, যার জেরে ক্ষুব্ধ চিকিৎসক থেকে আদালত। তাই আদালতের হুঁশিয়ারি, অক্সিজেন নিয়ে কোনো গাফিলতির প্রমাণ মিললেই দেয়া হবে ফাঁসির সাজা। आइनॉक्स से हम रेगुलरली पूछ रहे हैं, उन्होंने सप्लाई या तो फोन नहीं उठाते, उनके यहाँ तो अगर जाइए तो बदतमीजी से बात करते हैं। दिल्ली सरकार के पिलर से पोस्ट हम लोग दौड़ते हैं, लेकिन किसी तरह की कोई रियायत नहीं मिलती और पेशेंट परेशान होते हैं। অক্সিজেনের যোগান এবং দেশে সহজলভ্য করতে মোদি সরকার শনিবার থেকেই বিদেশ থেকে আমদানি করা অক্সিজেন ও সিলিন্ডারের ওপর থেকে 12% আমদানি শুল্ক ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে। এতে বাজারে অক্সিজেনের দাম কমবে বলেও মনে করছে সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশের জন্য এখন নতুন হুমকি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। 3 বার রূপ পাল্টাতে সক্ষম এই নতুন ধরন ছড়াচ্ছে অতি দ্রুত, সেই সঙ্গে বেশি শক্তিশালীও। দেশের সংক্রমণ রোধে আপাতত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে দেশের সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 83 জন, শনাক্ত প্রায় 2700। সর্বাত্মক লকডাউন আর নানা বিধিনিষেধে দেশে চলছে করোনার সংক্রমণের গতি নিয়ন্ত্রণের চেষ্টা। তবু সংক্রমণের লাগাম টানা যাচ্ছে কই। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 83 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 2697 জন। পাশের দেশ ভারতেও করোনা মহামারীর লাগাম ছাড়িয়েছে। করোনার নতুন রূপ ট্রিপল মিউটেন্ট বা 3 বার রূপ পরিবর্তনকারী এই ভাইরাসটি ভয়াবহ হয়ে উঠেছে, যা অতি দ্রুত ছড়াচ্ছে এবং 3 গুণ বেশি শক্তিশালী। এতে রোগীর মৃত্যুও দ্রুত হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, যা শিশুদেরও ভোগাচ্ছে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনার নতুন রূপ বাংলাদেশের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারত থেকে বা বাইরে থেকে যারাই আসুক, কোন ভেরিয়েন্ট নিয়ে আসবে আমরা জানি না। যদি আমার দেশে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, যেহেতু আমরা ঘন বসতিপূর্ণ এলাকার লোক। বাংলাদেশের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করতে যাচ্ছে দুটো ভাবে। একটা হলো ভারতে যে অসংখ্য সংক্রমণ হচ্ছে,
সেখান থেকে এই সংক্রমণটা আমাদের দেশে আসতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তাই পরামর্শ এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে ভারতের সঙ্গে আপাতত সীমান্ত বন্ধ রাখার পরামর্শ তাদের। এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এটা ডিটেক্ট করতে পারিনি, তবে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি যে যাতে করে, যেহেতু এটা ল্যান্ড দিয়ে লোক আসে, প্লেন দিয়ে আসে, আমরা যেন ল্যান্ড এখন বন্ধ করে দিই। ভবিষ্যতে যদি প্লেনেও কেউ আসে তাকে যেন 14 দিনের কোয়ারেন্টাইন করা হয়। ভারত থেকে যেন সমস্যাটা এসে আরো সুপারইম্পোজ সমস্যা না হয়, সেই ব্যাপারে আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত। ভারত থেকে কেউ আসলে তার আইদার টিকা, 2 ডোজ টিকার সার্টিফিকেট থাকা উচিত। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই, তাই মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তত 8 জনের নমুনায় নাইজেরিয়ার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই প্রথম করোনা ভাইরাসের নাইজেরিয়ার এই ধরন বাংলাদেশে শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্য ভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা GSIDR ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এই ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশে ঢাকার 7 জন এবং সুনামগঞ্জের 1 জনের দেহে এই ধরন পাওয়া গেছে। গত মার্চ ও এপ্রিলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। দেশে করোনার এ ধরন পাওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। বিশ্বের অন্তত 23টি দেশে নাইজেরিয়ার ধরনটি শনাক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে গতবারের মতো এবারও নগদ টাকা ও SMS এর মাধ্যমে চাল বিতরণ এবং জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এবার প্রায় 8 কোটি মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তবে সরকারি সহযোগিতার সঠিক বন্টন ও প্রকৃত ব্যক্তিরা যাতে পান তা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামাল দিতে না দিতেই দ্বিতীয় ঢেউয়ের লকডাউনে আবারও ছন্দপতন হয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। দিনমজুর, ছোট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক কিংবা ভাসমান মানুষরা রয়েছেন এই তালিকায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার খাদ্য সংকট ও ত্রাণের চাহিদার তীব্রতা কম। এরপরও মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় সেজন্য 121 কোটি টাকা বরাদ্দ করেছে ত্রাণ মন্ত্রণালয়, যার মধ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় 2.5 লাখ এবং সিটি কর্পোরেশনে বরাদ্দ দেওয়া হয়েছে 7 লাখ টাকা করে। এর বাইরে VGF থেকে 1 কোটি পরিবারকে দেওয়া হবে 500 টাকা করে। এছাড়া গতবারের মতো 36 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পুনরায় দেওয়া হবে 2,500 টাকা করে। এর বাইরে জেলা প্রশাসক ও খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও বিশেষ সুবিধা দেওয়া হবে জনসাধারণকে। 20 রোজার মধ্যেই সব সুবিধা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। GR ক্যাশ টাকা চলে গেছে 121 কোটি টাকা, VGF এর 452 কোটি টাকা চলে গেছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যে জেলা প্রশাসকদের টাকা দিয়েছেন সেটা 10.5 কোটি টাকা চলে গেছে। OMS এর 50 লক্ষ পরিবারের চাল মাঠে চলে গেছে। VGTটা চলমান আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা দিয়েছেন এটা খুব দ্রুত এটা 36 লক্ষ পরিবারের কাছে অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। যে 36 লক্ষ পরিবারকে গতবার সাকসেসফুলি দেওয়া হয়েছে তাদেরকে এবারে বরাদ্দটা দেওয়া হবে। প্রায় 8 কোটি লোক কোনো না কোনোভাবে সরকারি খাদ্য সহায়তার আওতায় চলে আসছে। অর্থনীতিবিদরা বলছেন, সহায়তার পরিমাণ কম হলেও দুর্যোগকালীন মুহূর্তে এই অর্থ মানুষকে বাঁচতে শক্তি যোগাবে। গতবার তালিকায় যে পরিবারগুলো সঠিক ছিল তাদের কাছেই যদি পৌঁছানো যায় তাহলেই কেবল এবারটা সেটুকু সাকসেসফুল হবে। আলটিমেটলি এগুলো, এই সহযোগিতাগুলো তো সমাধান না। সমাধান হচ্ছে যে করোনা আমাদের সহজে ছেড়ে যেহেতু যাচ্ছে না, এই সাধারণ মানুষগুলোর কথা ভেবে তাদের জীবিকাটা ঠিক রেখে জীবনের হুমকি কমানোর দিকে কি করণীয় সেইভাবে আমাদেরকে প্ল্যান করতে হবে। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 2রা মে দরিদ্র মানুষের জন্য আরও 572 কোটি টাকা দেবে সরকার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ফুলে ফুলে ছেয়ে গেছে সড়ক, হরেক রকম টিউলিপের চোখ ধাঁধানো সৌন্দর্যে মুগ্ধ মানুষ। আয়ারল্যান্ডে নানা রঙের ফুলের সমারোহের খবর থাকছে সংবাদের শেষাংশে। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতারা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন।
বিদেশ থেকে আসা অনুদানের টাকা ব্যবহার করেছেন নিজেদের ভোগবিলাসিতায়। মাদ্রাসা দখলের মতো অপকর্মেও নিজেদের জড়িয়েছেন তারা। সাম্প্রতিক নাশকতায় রিমান্ডে থাকা হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য। বুলবুল রেজার রিপোর্ট। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবা মাদ্রাসাটি দখলের অভিযোগ রয়েছে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। মামুনুল এবং তার পরিবারের ২০ জন সদস্য মাদ্রাসাটিতে শিক্ষকতা করছেন। পুরনো অনেক শিক্ষককে বিতাড়িত করে নিজেদের পছন্দ মতো লোক নিয়োগ করে অনেকটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে মাদ্রাসাটিকে। রিমান্ডে থাকা হেফাজত নেতারা এই মাদ্রাসাটির মতো আরও অনেক মাদ্রাসা দখলের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে কিন্তু স্পষ্ট হয়েছে যে মাদ্রাসাটা দখল হয়েছে, সেটা প্রমাণও আছে এবং এটার বহু সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতাদের অর্থ সম্পত্তির মালিক হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে কোনো অর্থ এসেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাসা ছাত্র নিরীহ, এতিম, অসহায় তাদেরকে পুঁজি করে হেফাজত নেতারা আসলে বিপুল পরিমাণ অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, বৈভব তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু তারা করেছেন এবং অনেকেই নারী বিলাসের মতো ঘটনায় জড়িত হয়েছেন। তারা বলছে যে বাইরে থেকে বেশিরভাগ অর্থ আসে, বিশেষ করে প্রবাস থেকে বেশ কিছু ফান্ড তাদের কাছে আসে বলে তারা জানিয়েছে। হেফাজত নেতার গোপন বিয়ের বিষয়টিও পরিষ্কার হয়েছে জিজ্ঞাসাবাদে। মামুনুল জানান, প্রথম বিয়ে শরীয়ত সম্মত হলেও পরের দুটি বিয়ে ছিল চুক্তিভিত্তিক। পরবর্তী যে দুটি বিয়ে তিনি স্বীকার করেছেন, ঝর্ণা বেগম এবং আরেকজন হলো জান্নাতুল, এই দুটি চুক্তিভিত্তিক বিয়ে, কোনো সেখানে কোনো কাবিননামা নেই। নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট এবং ইন্ধনদাতারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কামি মাদ্রাসায় শিবিরের অনুপ্রবেশে সহিংসতার পথে হাঁটছে ছাত্ররা। ভাঙচুর, জ্বালাও পোড়াও আদর্শের পরিপন্থী দাবি করে বিভিন্ন কামি মাদ্রাসার প্রধানরা বিপদগামী শিক্ষক ও ছাত্রদের সঠিক পথে ফেরার আহ্বান জানান। রাজধানীতে আয়োজিত সভায় তারা একথা বলেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদ্রাসা প্রধানদের নিয়ে সভার আয়োজন করে তাহফুজে মাদারিসিল কওমিয়া বা বাংলাদেশ কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন। এতে অংশ নিয়ে কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট দেশের শীর্ষস্থানীয় আলেমরা দাবি করেন, সম্প্রতি জ্বালাও পোড়াও ও সহিংসতা সহ যেসব রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে তা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের গঠনতন্ত্র বিরোধী। এসব কাজ কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আদর্শ ও ঐতিহ্যের সঙ্গেও সাংঘর্ষিক বলে দাবি করেন তারা। আমাদের ছেলেপেলেরা রাজনৈতিক মিটিং মিছিলে যাওয়া, ওয়াল্লাহ, যেখানে এই মাদারসে কওমিয়ার বহু বুজুর্গ আমি চিনি, আমি জানি যাদের সম্পর্কে, যারা রাজনীতি, ছাত্রদের জন্য রাজনীতি করাকে হারাম বলতেন। প্রত্যেকটা মাদ্রাসার যে গঠনতন্ত্র এবং আমাদের বোর্ডের যে গঠনতন্ত্র, আমাদের যে ভর্তি ফরম, এসব কিছুর মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে আমাদের মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে সে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হবে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কওমি মাদ্রাসা প্রধানরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের মধ্যে ছাত্র শিবিরের অনুপ্রবেশের ফলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামানো হচ্ছে। আমাদের ছাত্রদের ভেতরে কিছু শিবিরের লোকজন, শিবিরের ছাত্ররা ঢুকে এদেরকে উস্কানি দিয়ে এই ধরনের কিছু কাজ করাচ্ছে। প্রথম যে তরবিয়তটা দেওয়া আমাদের ছাত্রদেরকে, সেটা হলো এই যে এই ফেসবুক ব্যবহারের মধ্যে সতর্ক হওয়া আমাদেরকে। সভা থেকে অবিলম্বে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, অথচ অবাক করা বিষয় ৩৩ লাখ মানুষের এই জেলায় নেই একটিও আইসিইউ বেড। এই অবস্থায় গুরুতর আক্রান্ত রোগীদের শেষ ভরসা রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিকরা। তবে দ্রুত সময়ের মধ্যে আইসিইউ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
করোনা মহামারীকালে জেলাবাসীর শেষ ভরসা স্থল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। তবে আইসিইউ ব্যবস্থা না থাকায় রোগীরা বঞ্চিত হচ্ছেন সুচিকিৎসা থেকে। এজন্য তাদের ছুটতে হচ্ছে ঢাকা মেডিকেল বা কুমিল্লা মেডিকেলে। এই অবস্থায় করোনাকালীন ৩৩ লাখ জনসংখ্যার এই জেলায় আইসিইউ ব্যবস্থা চালু না থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজন সহ জেলার সচেতন নাগরিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইসিইউর এই যে অভাবটা সেটা পূরণ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার মতন একটা জেলায় আইসিইউ নাই, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোথায় যাবে? ঢাকাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, করোনা রোগীদের জন্য নেজল ক্যানোলাযুক্ত অক্সিজেনই তাদের শেষ ভরসা। নেজাল ক্যানোলা 15 লিটার পর্যন্ত অক্সিজেন নিতে পারে, সেই অক্সিজেনগুলি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন জানান, করোনা আক্রান্তদের হাসপাতালে রেখে অক্সিজেনের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। আইসিইউ বেডের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। আইসিইউ বেড মনিটর সহ আমাদের জেলা স্থাপনের জন্য আমরা চাহিদা দিয়েছি। কবে নাগাদ আসবে এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। তবে দ্রুত সময়ের মধ্যে যেন 5টি আইসিইউ বেড চালু করা যায় এ ব্যাপারে জোর প্রচেষ্টার কথা জানান জেলা প্রশাসক। আইসিইউ বেড এখনই স্থাপন করা সম্ভব হয়নি। আমরা যোগাযোগ রাখছি যাতে দ্রুততার সাথে সেন্ট্রালি ব্যবস্থা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অন্তত 5টি আইসিইউ বেড স্থাপন করা যায়। গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৩৮৩ জন, মারা গেছেন 50 জন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। লকডাউনে কাজ হারানো অসহায় দুস্থ মানুষেরা পড়েছেন চরম বিপাকে। একদিকে অর্থ উপার্জন যেমন বন্ধ, তেমনি দুবেলা আহার জুটাতে হিমশিম খাচ্ছেন সমাজের অভাবী মানুষগুলো। দিনের কঠোরতা এড়িয়ে যারাও নেমেছেন কাজের সন্ধানে, তারাও যেন জীবন সংগ্রামে হেরেই চলেছেন প্রতিনিয়ত। অনেকেই আবার অন্যের সাহায্য সহযোগিতার আশায় ছুটছেন দিক বেদিক। অসহায় কর্মহীন মানুষের জীবন সংগ্রামের একটি রাতের গল্প উঠে এসেছে আহমেদ সালেহিনের রিপোর্টে। মন সায় দিলেও শরীর আর চোখ চাইছে রাতের আধারে সন্ধি করতে। নির্মমতার কাছে ধরা দিয়েছে বাস্তবতা। পরিবারের মুখে আহার তুলে দিতে গভীর রাতে ঘুম চোখে তাই বেরিয়েছেন উপার্জনের খোঁজে। করোনা মহামারীর পর থেকে দিন আনি দিন খাই মানুষের কপালের ভাঁজ পুরুত্ব পেয়েছে অনেক আগেই। তার উপর প্রায় 3 সপ্তাহের লকডাউন যেন দুমড়ে মুচড়ে দিয়েছে তাদের স্বাভাবিক জীবনকে। ইফতার কিংবা সেহরির খাবার জোগাড়ে কর্মহীন মানুষগুলো দাঁড়িয়েছেন সড়কে। একটু সহযোগিতার আশায় মাঝরাতেও ছুটছেন দিক বেদিক। অসহায় মানুষ কিছু খাবার দেয় বা কিছু সহযোগিতা করে, ওই জন্য আমরা আজকে রাস্তায় ঘরবাড়ি ফেলা দিয়ে রাস্তায় পড়ে রয়েছি পেটের খিদায়। করোনার প্রকোপের সাথে সাথে কাজ হারানো অনেকেই আবার বেছে নিয়েছেন রাতের আধারে ফিকে হয়ে জ্বলে থাকা নিয়ন আলোকে। পরিবারের চাহিদা মেটাতে বাবাহারা 8 বছরের সন্তানকে নিয়ে ফুটপাতে তাই চায়ের দোকান দিয়েছেন। তাও রয়েছেন আতঙ্কে, কখন বা উঠতে হবে তাদের। এই 4 মাসের ঘর ভাড়া বাদ যাচ্ছে, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারি না। এখন এই চা নিয়ে রাত্রে বয়ে থাকে, তারপরে পুলিশ অনেক সময় দাওয়ানি দেয়। মনে করুন কাজ কাম নাই, 3টে বাচ্চা আছে, মনে করুন কিছু খাওয়ানোর আশা আমরা এখানে থাকি। এদিকে যারাও উপার্জন করতে নেমেছেন রাস্তায়, নিদারুণ দুর্ভোগের কথা বলতে গিয়ে থামছেই না তাদের আহাজারিও। লকডাউনের কারণে দিনে পুলিশের অভিযান এড়িয়ে রিক্সা নিয়ে রাতে বেরিয়েও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। 50 টাকা ছিল, উনকে বাড়াও দিতে আছে, আমার 20 টাকা 30 টাকা, আমরা তাই নিয়ে চলতেছি। আমার বউ আছে, আমার বেটা নাই, একটা বেটি আছে, আমি কামে করে খাই না। সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতার আশ্বাস আসলেও সুষ্ঠু তদারকির অভাবে বঞ্চিত হচ্ছে অনেকেই। অন্যদিকে সদ্য প্রধানমন্ত্রী ঘোষিত 10.5 কোটি টাকার সহযোগিতাও যেন কর্মহীন ও দুস্থরা সঠিকভাবে পান, তারও আহ্বান ছিল অসহায়দের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই দিন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও জানান, বাস চললে ট্রেনও চলবে, রয়েছে সব প্রস্তুতি। খাতা কলমে লকডাউন থাকলেও ঢাকার বাস্তব চিত্র এটি। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন। গাড়ির চাপে রীতিমতো কোথাও কোথাও যানজট। এরই মধ্যে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শপিং মল ও দোকানপাট। এই অবস্থায় শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের কথা ভাবছে সরকার। লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে
কঠোর হতে হবে। পরে রেলমন্ত্রীও জানান ওই দিন থেকে বাস চললে ট্রেনও চলবে। এরই মধ্যে ইঞ্জিন ও বগি পরীক্ষা নিরীক্ষা করে রেল লাইন প্রস্তুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেল আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুত। আমাদের রেল পরিচালনার ক্ষেত্রে যাত্রীবাহী, বিশেষ করে যাত্রীবাহী আমাদের যে ট্রেন, সেগুলো পরিবহনের জন্য আমরা প্রস্তুত। লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্য পরিবহনের জন্য ৮ জোড়া পার্সেল ট্রেন চলাচল করছে নিয়মিত। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগ দেওয়া নিশ্চিতে এবার বাহরাইন ও কুয়েতে বিশেষ ফ্লাইট চালু করা হচ্ছে। এ নিয়ে মোট ৮টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী কর্মীদের চাপ সামলাতে না পেরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে ৩ দিন করেছে কর্তৃপক্ষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেলে নতুন করে আটকা পড়েন ২ লাখেরও বেশি কর্মী। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ৪ দেশ ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করে সরকার। বাণিজ্যিক কারণে চীনেও চালু করা হয়। ২৫ এপ্রিল থেকে বাহরাইন ও কুয়েতেও চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। কুয়েতে কাজ করে এবং বাহরাইনে কাজ করে, তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। তো তাদের যাওয়ার জন্য বাহরাইন এবং কুয়েতেও এই ফ্লাইট আন্ডার স্পেশাল কনসিডারেশনে ফ্লাইট চালুর একটা সিদ্ধান্ত হয়েছে। এদিকে আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ কমিয়েছে সরকার। সেই সঙ্গে 2 ডোজ টিকা ও কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের 2টো ডোজ দেওয়া নাই, একটা ডোজ অথবা ডোজ দেওয়া নাই এবং তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আনার পরে এখানে 3 দিনের একটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে করোনার প্রকোপের কারণে ওমান 25 এপ্রিল থেকে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার আহ্বান রিক্রুটিং এজেন্টদের। পররাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, তারা যদি আন্তরিক উদ্যোগ নেয়, আমরা আশা করি যে ওমান যে বন্ধ হয়ে গেল, এখানে কিন্তু আমাদের প্রায় ৫-৭ হাজার ভিসা আমাদের হাতে এই মুহূর্তে রানিং রয়েছে যারা নতুন যাত্রী যাওয়ার জন্য, এবং ২০ থেকে ২৫ হাজার কর্মী যারা ছুটিতে আসছে, কারণ এটাতে বন্ধ হবে তাদের তো নলেজে ছিল না। এই ধরনের কর্মীরা কিন্তু মারাত্মক বিপাকে পড়ে যাবে। বিশেষ ফ্লাইট চালুর পর 1 সপ্তাহে মোট ২৬ হাজার প্রবাসী বিদেশ গেছেন আর দেশে ফিরেছেন ৪ হাজার। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বৃষ্টি না হওয়ায় ঝিনাইদহে ঝরে যাচ্ছে বাগানের আম, নষ্ট হচ্ছে মুকুল। ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন বাগান মালিকরা। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেল ও চিনির বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ভোজ্য তেলে ৩ টাকা এবং চিনিতে ১ টাকা করে বেড়েছে। তবে ক্রেতা না থাকায় কমেছে আদা, রসুন, পেঁয়াজ ও ডাল এবং ছোলার দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 2 সপ্তাহের বিরতি দিয়ে আবারও চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের বাজার। মিল থেকে পর্যাপ্ত সরবরাহ নেই, এই অজুহাতে প্রতিদিনই বাড়ছে ভোজ্য তেলের দাম। গত 3 দিনে প্রতিমন ভোজ্য তেলের দাম বেড়েছে 100 টাকার বেশি। দাম ছিল আপনার 4,000 টাকা, এখন চলতেছে 4150, 60, 4200 এভাবে। ধরুন 420 টাকা মূল্য। সুপার ছিল 4250 টাকা, এখন চলতেছে 4350 টাকা। টলি প্রতি পারমন 100 টাকা বেড়ে গেছে। ভোজ্য তেলের মতো চিনির বাজারও অস্থির। প্রতিমন চিনিতে একদিনে 30 টাকা বেড়ে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 2360 টাকা দরে। সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে চিনির দাম আসলে তবে বাড়ার কথা ছিল না, কিন্তু কয়েকটা মিল সরবরাহ স্বাভাবিক রাখতেছে না। আর আন্তর্জাতিক বাজারে একটু বাড়তি, মিলাররা একটু দাম একটু বেশি যাচ্ছে। তবে রমজানের মধ্যবর্তী সময়ে এসে কমেছে ছোলাসহ সব ধরনের ডালের দাম। লকডাউনের কারণে পণ্যগুলো বিভিন্ন জায়গায় যেতে পারে নাই, ফলে আমাদের এখানে স্টক বেশি রয়ে গেছে। গত সপ্তাহে যেই ছোলা আমরা বিক্রি করেছিলাম 57-58 টাকা, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 54-55 টাকা। যে মুগ ডাল বিক্রি হয়েছিল 20-22 টাকা, সেটা বিক্রি হচ্ছে এখন 18 টাকা। লকডাউনের মাঝেও আদা, রসুন এবং পেঁয়াজের বাজার পরিপূর্ণ, যে কারণে দামও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আদা, রসুন, পেঁয়াজ সবগুলাই মানে দাম কমে গেছে। রসুন ছিল 95 থেকে 96, এটা এখন 92 থেকে 91। আর আদা হচ্ছে আপনার 60 টাকা ছিল, ইন্ডিয়ান আদাটা, এটা আজকে হচ্ছে 55 টাকা। বিগত বছরগুলোতে রোজার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি করা হলো, এবার তার কিছুই নাই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
অদ্ভুত যুক্তি দিয়ে ইচ্ছে মতো দাম বেঁধে ভোক্তার ইচ্ছা অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এই নৈরাজ্য হাতে নাতে ধরে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শুধু জরিমানাতেই সমাধান নয়, বদলাতে হবে মানসিকতাও। জিনিসটা আপনার পুরোপুরি ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে। এটি একটি বিদেশি পানীয় যাকে বলা হচ্ছে গাওয়া, কিন্তু পণ্যের গায়ে নেই আমদানিকারকের পরিচয়, লেখা নেই দাম, এমনকি দোকানদার দেখাতে পারলেন না ভাউচারও। কোনো উপায় না পেয়ে কখনো দায় চাপালেন দোকান মালিকের উপর, কখনো বাদামতলির আড়তের উপর। আমি সঠিক বলতে পারবো আর কি। সরকারি তদারকিতে হাতে নাতে ধরা পড়ায় করা হলো জরিমানা, কিন্তু জব্দ করা হলো না পণ্যটি। বাদামতলিতে এটা যারা ইম্পোর্ট করে নিয়ে আসে বা তারা যেখান থেকে কিনে নিয়ে আসে, আমরা এর পরবর্তীতে সেখানেও ড্রাইভ দেব। বাণিজ্য মন্ত্রণালয়ের টিম গেল চাল আর মুরগির বাজারেও। নোংরা পরিবেশ ঠিক করতে বলা হলো খেজুরের দোকানগুলোকেও। কালকে 7 টাকা কমে 30 টাকা রেট ছিল বলছে খবরে, আজকে কেন 35 টাকা হবে? একই নৈরাজ্য পেঁয়াজ বাজারের। বলা হচ্ছে পেঁয়াজ আসে রাতে আর তার রসিদ নাকি আসে সকালে, অথচ শ্যামবাজার থেকে কারওয়ান বাজারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আমি শ্যামবাজারে কথা বললাম, স্লিপ ছাড়া তারা কোনো পণ্য আপনার বিক্রি করে না। তাহলে এইখানে আসলে গরমিলটা। বাজার ভর্তি পেঁয়াজ থাকলেও রসিদ নেই কারো কাছে, দায়সারা বক্তব্যে। তাই অনিয়ম আড়ালের আপ্রাণ চেষ্টা ব্যবসায়ীদের। রাত্রে দেখা গেছে গাড়ি চালানোর নামাই দিয়ে গেছে, চোতাটা দেয় হলো সকাল আইসা, এ সব সময়। বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। বছরের পর বছর এই দুষ্টচক্রের জাতাকলে পিষ্ট হচ্ছে ভোক্তারা। তাই কোনো উপলক্ষ এলেই বাজার নজরদারিতে তোড়জোড় না করে দরকার কার্যকর সমাধান। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি নেই কয়েক মাস, দেখা দিয়েছে পানির অভাব। অন্যদিকে প্রচণ্ড গরম, ঝরে যাচ্ছে ঝিনাইদহে বাগানের আম। একই সাথে আমে দেখা দিয়েছে কালো দাগ, প্রতিষেধক দিয়েও হচ্ছে না কাজ। এতে ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে, আম ঝরে পড়া রোধে পর্যাপ্ত সেচ আর প্রয়োগ করতে হবে বোরন, সস্তা জাতীয় সার। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌসুমের শুরুতে ঝিনাইদহ সদরের কালুহাটি গ্রাম সহ বিভিন্ন এলাকার আম বাগানে ছিল মুকুলের সমারোহ। মুকুল দেখে আশায় বুক বেঁধেছিলেন বাগান মালিকরা। আশা ছিল গত মৌসুমের আমপানের ক্ষতি পুষিয়ে নেয়ার, কিন্তু বিপদ যেন পিছু ছাড়ছে না তাদের। ভালো ফলনের আশায় দিনরাত পরিচর্যা চালালেও বেশিরভাগ বাগানে এখন দেখা দিয়েছে আম ঝরে যাওয়ার সমস্যা। সেই সাথে আমে দেখা দিয়েছে কালো দাগ। এতে লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিকরা। গতবারও আমে প্রচুর মার খেয়েছি, এবারটাও যদি এরকম হয় তাহলে আমরা পারবো না কোনো কিছু করতে। ঝরে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আম পোকা লেগে যাচ্ছে। ওষুধপত্র যা কিছু দেওয়া হইলেও তা তো কোনো কাজ হইল না। কৃষি বিভাগ বলছে, ঝরে পড়া রোধে জমিতে পর্যাপ্ত ঢালাও পদ্ধতিতে সেচ দিতে হবে আর প্রয়োগ করতে হবে বোরন ও দস্তা জাতীয় সার। সেচ প্রয়োগের কোনো বিকল্প নাই। দস্তা এবং বোরন দিয়ে যদি স্প্রে করা হয়, সেক্ষেত্রে আমের ঝরে পড়ার হার অনেকটা কমে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 2882 হেক্টর জমির আম বাগানে উৎপাদন হবে 37,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, ঝিনাইদহ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় গলদা চিংড়ির পোনার বাজার বাগেরহাটের ফকিরহাট ফলতিতা পাইকারি হাট। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে গলদার পোনা বেচাকেনা। তবে লকডাউনের জন্য এবার বিভিন্ন স্থান থেকে আসা পরিবহনগুলো নানা বাধার মুখে পড়ায় কিছুটা পোনা সংকট রয়েছে। এতে দামও বেশ চড়া। তবে হ্যাচারির চেয়ে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা পোনার গুণগত মান ভালো বলে দাবি করেন চাষি ও আড়তদাররা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। ফকিরহাটের ফলতিতা গলদা চিংড়ির পোনার হাটে প্রতিদিন ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকার চিংড়ি চাষিরা ছুটে আসেন। এই হাটে কক্সবাজার, নোয়াখালী, ভোলা ও কুয়াকাটা সহ বিভিন্ন স্থান থেকে হ্যাচারি ও নদীর পোনা পরিবহন যোগে আসে। কিন্তু এ সময়ের চিত্র কিছুটা ভিন্ন। 2 থেকে 3 কোটি পোনা বিক্রি হতো, আর এখন সেই তুলনায় মাছ কম। নদীর পোনা না দিতে পারি তাহলে আমার তো চাষিরা লসে পড়ে যাব। করোনার কারণে লকডাউনে পোনাবাহী পরিবহনগুলো পুলিশ ও প্রশাসনের নানা বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ফলে একদিকে পোনা সংকট রয়েছে, অন্যদিকে দামও চড়া। গত বছর এই সময় মাছের দাম কম ছিল, এবার আর 3000, 3200, 2800। বর্তমান আসা নিয়ে সমস্যা হয়েছে, করোনার কারণে গাড়ি ঘোড়া চলছে না। তবে হ্যাচারির পোনার চেয়ে প্রাকৃতিক উৎস নদী থেকে পাওয়া পোনার গুণগত মান ভালো বলে দাবি করেন ক্রেতারা। সময় মতো ঘিরে পোনা ছাড়ার জন্য নানা সমস্যা দূর করতে সরকারের
সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা ঠিক মতন যদি এই মাছটা চাষিদের কাছে পৌঁছে দিতে পারি বা আমাদের কাছে আসে, তাহলে এই মাছটা আমরা গেড়ে দিয়ে লাভবান হব। মাছটা যদি নদীতে ভালোভাবে ধরতে পারে তাহলে চাষিরা সব মাছ ছাড়তে পারবে, চাষিদের তাহলে চাহিদা পূরণ হবে। চিংড়ি পোনা সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের আন্তরিকতা দরকার বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রশাসনিক বাধা এড়িয়ে আমাদের যেন সুযোগ করে দেয় এই মাছটি, তাহলে আমার গের চাষিরা যদি এই নদীর মাছ ছাড়তে পারে। ফকিরহাটে এই ফলতিতা পাইকারি বাজারের আড়তে 50 কোটি টাকার গলদা চিংড়ির পোনা বিক্রি হয়। সময় সংবাদ, বাগেরহাট। আবারও দেশের বাইরের খবর। করোনার ছোবল থেকে কানাডার সব নাগরিককে রক্ষা করতে প্রতিটি প্রদেশে চলছে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বাসায় অবস্থান করতে বলা হয়েছে সবাইকে। তাই এবারও মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারছেন না দেশটিতে বসবাসকারী মুসলিমরা। বিস্তারিত কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর রিপোর্টে। করোনা মহামারীর মধ্যেই বিশ্বের অন্যান্য দেশের মতোই কানাডাতেও মাহে রমজান পালন করছেন দেশটিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়। কিন্তু ভাইরাসের সংক্রমণ রোধে দেশটির বেশিরভাগ প্রদেশে চলছে কড়া বিধিনিষেধ। তাই সরকারের নির্দেশে এবছরও মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারছেন না রোজাদাররা। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। বাসায় তারাবির নামাজ আদায় করে আল্লাহর কাছে এই মহামারী থেকে মুক্তির প্রার্থনা করছেন মুসল্লিরা। ইফতারের আগেই মসজিদ বন্ধ করে দেওয়া হয়, তারাবিও হচ্ছে না। কারফিউ শুরু হয়ে যায় 8টার সময়, যার কারণে আমরা মাগরিবের নামাজ এবং এশার নামাজ এবং তারাবি নামাজ মসজিদে পড়তে পারতেছি না। এটা আমাদের জন্য খুব কষ্টের যে একটা রমজান মাস, পবিত্র মাসে আমরা নামাজ পড়তে পারতেছি না মসজিদে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা পুরা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই প্যান্ডেমিক থেকে মানুষকে উদ্ধার করুক। তারাবির নামাজ অনুষ্ঠিত না হলেও মসজিদগুলোতে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে জুম্মার নামাজ আদায় করতে পারছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দেশে প্রবাসে থাকা সব মুসলিমের সুখ শান্তি ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজ শেষে। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। ফ্রান্সে করোনা সংক্রমণের মধ্যেই চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় সহ পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী জুনে রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ফরাসি সরকার। ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্তেক্স এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন আগামী মে মাসের 3 তারিখ থেকে দেশটির লকডাউন তুলে দেওয়া হবে। সেই সাথে মধ্য মে থেকে দেশটিতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বার, রেস্টুরেন্ট, থিয়েটার, সিনেমা হল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী এও বলেছেন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে। এদিকে দেশটিতে এখনও করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে। এখনও গড়ে প্রতিদিন 30 থেকে 35 হাজার মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। আর দেশটির আইসিইউতে করোনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন 6 হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে ফ্রান্সে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন অনুমোদনের মধ্য দিয়ে দেশটিতে 4টি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলো। এর আগে মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। 55 তদূর্ধ্ব বয়সীরা ফ্রান্সে এই ভ্যাকসিনগুলো নিতে পারবেন। ফ্রান্সে এখন পর্যন্ত 1,30,00,000 লাখেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা নিয়েছেন, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 48 লাখেরও বেশি মানুষ। ফ্রান্সে এই সপ্তাহে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে অভিভাবকরা বলছেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ের জন্য সরকার নিশ্চিত করে। প্রাথমিক বিদ্যালয়, এরপরে হাই স্কুলও আগামী সপ্তাহে খোলা হবে। তাও আমরা অনেকেই চিন্তার মধ্যে আছি। আমরা যেন আশা করি দেশের সরকারের কাছে স্বাস্থ্য মেনে যেন আমরা সুরক্ষিতভাবে যেন আমরা চলতে পারি। আর মধ্য মে থেকে দেশটিতে বার, রেস্টুরেন্ট খুলে দেওয়া হতে পারে এমন সিদ্ধান্তে আনন্দের কথা জানিয়েছেন ফ্রান্সের সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। যদি বার রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয় তাহলে হাজার হাজার বাংলাদেশি রয়েছে, ওনারা বার রেস্টুরেন্টগুলোতে কাজ করে থাকে। ওনারা প্রায় 1 বছর থেকে কর্মহীন অবস্থায় রয়েছে, তো ওনারা আবার কাজে ফিরতে পারবে। ফ্রান্সে দীর্ঘদিন পর বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে আনন্দিত দেশটির সাধারণ মানুষজন। মামুনুল বাবু, সময় সংবাদ, প্যারিস। জার্মানিতে চলমান লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করেছে মার্কেল সরকার। তবে করোনার অব্যাহত সংক্রমণে শনিবার থেকে আরোপ করা নতুন বিধিনিষেধ দুর্ভোগ বাড়লেও সরকারের এমন তড়িৎ সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী সহ স্থানীয়রা।
জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। চলমান টিকা কার্যক্রম কিংবা লকডাউনে বেঁধে দেয়া নিয়ম কানুন কিছুতেই যেন দমানো যাচ্ছে না মহামারী করোনাকে। গেল দিনগুলোর মতো গত 24 ঘন্টায়ও জার্মানিতে প্রায় 300 মানুষের মৃত্যুর সাথে সাথে আক্রান্ত হয়েছেন প্রায় 24,000 মানুষ। আর এমন সংখ্যাগুলো যেন জার্মানির নিত্যদিনেরই সঙ্গী। দেশের করোনা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় শনিবার থেকে দেশটির লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করেছে মার্কেল প্রশাসন। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত চাকরি বা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেসব এলাকায় কেনাকাটা করতে গেলে নেগেটিভ সার্টিফিকেট লাগবে বলে জানিয়েছে সরকার। সেই সাথে আক্রান্তের সংখ্যা বেশি হলে বন্ধ হতে পারে সীমিত আকারে খুলে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। এটি খুবই ভালো সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তকে সবার স্বাগত জানানো উচিত। দেখতেই তো পাচ্ছেন দেশ জুড়ে করোনা পরিস্থিতি কত খারাপ অবস্থা। আশা করছি এমন বিধিনিয়ম সাধারণ জনগণ মেনে নেবে। করোনাকে রুখতে আর কোনো উপায় নেই। শুধু তাই নয়, সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও বন্ধ করে দেওয়া হয়েছে সীমিত আকারে খুলে দেয়া সিনেমা হল, থিয়েটার, চিড়িয়াখানা ও জাদুঘরগুলোও। এই অবস্থায় পড়াশোনা ও কর্মক্ষেত্র সবকিছু নিয়ে দুর্ভাবনায় দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। আমাদের এখানে জার্মানিতে এখন লকডাউন চলতেছে। লকডাউনের সময় আমাদের অনেক কিছু করা যাইতেছে না আসলে, কারণ আমাদের এখানে কারফিউ করে ফেলছে। তবে আসার কথা, দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে বাড়ছে টিকা নেয়ার প্রবণতা। ইতিমধ্যে মোট জনসংখ্যার 23% প্রথম ডোজ আর 7% নিয়েছেন করোনার দ্বিতীয় ডোজ। জার্মান রাজনীতিবিদ সহ বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে চলমান লকডাউনে আরও কড়াকড়ি আরোপ না করা হলে কোনোভাবেই করোনাকে বশে আনা সম্ভব হবে না। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কুয়েতের রেস্টুরেন্টগুলোতে ইফতার বেচাকেনায় নেই আগের সেই আমেজ। ক্রেতাদের উপস্থিতিতেও একেবারে নগণ্য। করোনা সংক্রমণ রোধ করতে এবং সরকারি বিধিনিষেধ মানতে ঘরেই নিজেদের মতো করে ইফতার করছেন প্রবাসী বাংলাদেশি সহ অধিকাংশ বাসিন্দারা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মহামারী করোনা প্রতিরোধে কুয়েতে দ্বিতীয় দফায় চলছে 10 ঘন্টার কারফিউ। সন্ধ্যা 6টার মধ্যে সব রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার। তবে চালু রয়েছে পণ্য ডেলিভারি। ইফতারের ঠিক আগ মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো ভিড় নেই ইফতার বাজারে। তবে যেখানে পবিত্র রমজান মাসে ইফতারের সময় রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি সহ স্থানীয় বাসিন্দাদের উপচে পড়া ভিড় ছিল, সেখানে এখন অনেকটাই জনমানব শূন্য। তবে রমজান মাসে সরকারের নির্দেশনা মেনে রেস্টুরেন্টগুলো ডেলিভারি সার্ভিস চালু রেখেছে। পুরোদমে বিক্রি না হওয়ার প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার উপরও। আমার হোটেলে প্রতিদিন 1-2টা পার্টি থাকে, এই পার্টিগুলো বন্ধ। কাস্টমার, লোকাল কাস্টমারও একবারেই বন্ধ। ব্যবসা বাণিজ্য পুরা বন্ধর দিকে। লকডাউনের মাঝে আমরা মোটামুটি এখনো কিছুটা চলতেছে। আশা করি আমরা রমজানের পরে দুইটার অবস্থা ইনশাল্লাহ আমরা ভালো হবে। কুয়েতে করোনা সংক্রমণ যেমন বেড়েছে তেমন বেড়েছে মৃত্যুহারও। এমন অবস্থায় সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, কুয়েত। দেশে ফেরার পর 14 দিনের পরিবর্তে 3 দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের সময়সীমা নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশে এসে ছুটি কাটাতে উৎসাহের কথা জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে খুব শিগগিরই স্বাভাবিক হবে বিমান চলাচল। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার কিংবা অন্য দেশ থেকে আসা প্রবাসীদের জন্য 14 দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছিল, তবে কমানো হয়েছে এই সময়সীমা। এখন প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র 3 দিন। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে খুশি কাতার প্রবাসী বাংলাদেশিরা। নতুন এই সময়সীমার কারণে ছুটি নষ্ট হবে না বলে মত প্রবাসীদের। তবে ফ্লাইট সংখ্যা কম থাকার কারণে ভোগান্তির কথাও জানান তারা। হোটেল কোয়ারেন্টাইনটা বাতিল করেছে এবং বাতিল করে 3 দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইন রেখেছে। তো আমরা যারা প্রবাসী আছি আমরা প্রত্যাশা করব এই 3 দিনও যেন বাতিল করে স্বাভাবিকভাবে বিমান যোগাযোগ চালু করে। আমরা যারা দেশে যাব আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা ঈদ করব,
তাহলে আমরা আরো অনেক কৃতজ্ঞ থাকতাম। এদিকে অন্যান্য দেশের মতো কাতারে অব্যাহত আছে করোনা সংক্রমণ, তবে কঠোর বিধিনিষেধ আরোপ করায় এর গতি কিছুটা কম। এতে স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যদিও করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন তারা। অন্যদিকে নানা বিধিনিষেধের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটিতে থাকা প্রবাসী ব্যবসায়ীদের উপর। কাতারে এখন পর্যন্ত 2 লাখের বেশি করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন 4 শতাধিক। সময় সংবাদ, কাতার। লকডাউনের মধ্যে রোববার থেকে দোকান খোলার খবরে ঢাকা ফিরছেন অনেকেই। এতে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়ার ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। মোটরসি পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে সকালের দিকটায় যারা আসলে কাটা গাড়িতে আসে, অর্থাৎ ভেঙে ভেঙে আসে, এই যাত্রীর সংখ্যা একটু কম রয়েছে। এখন যে যাত্রীগুলো ঢাকামুখী হচ্ছে সেই যাত্রীগুলো আসলে প্রাইভেট কার, মোটর সাইকেল, এই যে ছোট ছোট যানবাহন আছে, পিক আপ অথবা যে জিপ, এই সব যানবাহনে কিন্তু তারা ঢাকার দিকে যাচ্ছে। অর্থাৎ আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে তারা কিন্তু রাত 3টা বা 2টা 4টার সময় রওনা দিয়েছে এবং তারা ভোরে অনেকে ঘাট পার হয়েছে বা কিছুক্ষণের মধ্যে ঘাট পার হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ঢাকাগামী রাজধানীগামী যে যাত্রী রয়েছে সেই যাত্রীর সংখ্যা এবং যানবাহন সংখ্যা বাড়ছে। তো যদি ঘাট এলাকার কথা বলি, সেটা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে আসলে 3টি ফেরি চালানো হয়েছে। রাতের দিকে সবকটি ফেরি চালানো হয়েছে। তবে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রায় সহস্রাধিক যানবাহনটি এই পাটুরিয়া ঘাট পার হয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে গিয়েছে। যদি বলি যে সেই দিকে ঢাকামুখী যানবাহনের কথা, আসলে ঢাকামুখী যানবাহন প্রায় 2 সহস্রাধিক, অর্থাৎ 2000-এর উপরে যানবাহন পার হয়েছে এবং সেই সাথে আসলে লোকজনও পার হয়েছে। সেই তথ্য অনুসারে কিন্তু আসলে বিআইডব্লিউটিসির তথ্য অনুসারে কিন্তু বোঝা যাচ্ছে আসলে কি দ্বিগুণ লোক কিন্তু ঢাকামুখী হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে সবাই যারা ঘাট সংশ্লিষ্টরা বলছে যেটা আজকের থেকে কিন্তু শপিং মল সহ দোকানপাট খোলার থাকাতে কিন্তু এইটা যাত্রীর চাপটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঢাকামুখী চাপটা বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আসলে এইটা সময় বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আর সেটা আরেকটা দিকে লক্ষণীয়, আসলে আমরা 3 থেকে 4 দিন দেখেছি যেটা যে বিগত কালকের আগের দিনও দেখেছি যেটা আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে দিয়ে অনেকেই কিন্তু আসলে ট্রলারে ঝুঁকি নিয়ে পার হতো গাদাগাদি করে। সেই দৃশ্যটা কিন্তু আসলে কালকের থেকে শিবলয় থানা পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয় করে যে তৎপরতা, তাদের যে আসলে নজরদারি, সেই ক্ষেত্রে কিন্তু আজকে কোনো ট্রলার ঘাট এলাকাতে নেই। এটা একটা ভালো দিকে এবং ঝুঁকি নিয়ে কেউ ট্রলারে পার হচ্ছে না। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে ফেরিতে তো এখনটা আসলে সীমিত আকারে চালানো হচ্ছে এবং ছোট ফেরি চালানো হবে বলে আমাকে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে গাদাগাদির সংখ্যা এবং স্বাস্থ্যবিধি না মানার যে প্রচলন, সেটা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই কিন্তু মাস্ক ছাড়াই এই ঘাট এলাকায় ঘোরাফেরা করছে, যেটা আর কি লক্ষণীয়। এইটা কঠিন বা কঠোর লকডাউনে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আসলে এখনও যেহেতু কঠিন এবং কঠোর লকডাউন চলছে, সেই ক্ষেত্রে মানুষের মৃত্যুর হারও আসলে কম না, সেই ক্ষেত্রে একটু কমেছে। তারপরেও কিন্তু বিআইডব্লিউটিসি এবং টিএর অনেক কর্মকর্তাই কিন্তু এখানে 5 শতাধিক বিআইডব্লিউটিএ এবং টিসির কর্মকর্তা রয়েছে, তাদেরকে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানানোই যাচ্ছে না। আর সাধারণ যারা ঘাট এলাকায় আসে শ্রমিকদের কথা যদি বলি, আর শ্রমিকরা তো আসলে যারা ট্রাক চালক এবং কি যারা তার সংযুক্ত রয়েছে, জড়িত রয়েছে, তাদের কিন্তু আসলে এই কথা মানানোই যাচ্ছে না বলে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট আসলে 20টি ফেরি চলাচল করে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে 3টি ফেরি চলাচল করছে। এই ছিল আসলে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নোটের সর্বশেষ খবর।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া। শুধুমাত্র ভোলাতেই এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ২৫০০ মানুষ। প্রচণ্ড গরম, লবণাক্ত পানি ব্যবহার এবং বাইরের খাবারই এর জন্য দায়ী বলছেন চিকিৎসকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে ডায়রিয়া আক্রান্ত শিশু, পাশে অসহায় মা। এরকম চিত্র দক্ষিণের অনেক হাসপাতালের। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। পটুয়াখালী সদর হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। ২৫০ শয্যার হাসপাতালে ডায়রিয়া বিভাগে বেড মাত্র ১৫টি। এতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শেষ নেই। বাধ্য হয়ে তাই মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ভোলা সদর হাসপাতালে ৩৭৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অবশ্য আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৭৬টি মেডিকেল টিম গঠনের কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। স্যালাইন দেওয়ার পরে আবার পাতলা পায়খানা বমি হয়েছে, এখন আবার স্যালাইন দিছে। একটা স্যালাইন দিয়ে আর ধারে ফারে কেউ আইয়ে না, ডাক্তার কিছু নেই। তবে মাগুরায় কিছুটা কমেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর সহ অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীনদের অবস্থা আগের চেয়ে ভালো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় ডায়রিয়া ভয়াবহ বেড়েছে। ডায়রিয়ার সার্বিক পরিস্থিতি জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন, মোটসি, ভোলার ডায়রিয়া পরিস্থিতির কথা যদি বলি, গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন প্রায় ৪ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ভোলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা যেগুলো হাসপাতালে ভর্তি হয়েছে সেটা ৩২৮ জন। এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর হাসপাতালে। এই হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে ১৫৫ জন রোগী। যদিও এই লাস্ট ২৪ ঘন্টায় ৩২৮ জন রোগী ভোলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু এর আগের যে ইয়েটা ছিল ২৪ ঘন্টা, সেখানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩৭৮। মানে আগের তুলনায় ৫০ জন কমেছে গত ২৪ ঘন্টায়। আমরা যদি এখন একটু দেখাবার চেষ্টা করি যে ভোলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড রয়েছে, ডায়রিয়া ওয়ার্ডটি। এই ওয়ার্ডে এই মুহূর্তে ১৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। রোগীদের দুর্ভোগের কথা যদি বলি, আপনারা দেখেন যে পুরুষ মেডিসিন ওয়ার্ড, পুরুষ সার্জারি ওয়ার্ড এবং যাতায়াতের পথে এবং ডায়রিয়া ওয়ার্ডের সামনে যে করিডোর গুলো রয়েছে, করিডোর গুলোতে রোগীরা আসলে ফ্লোরে মানবেতর অবস্থায় আসলে সেবা নিচ্ছে। এখানে যে অস্বাস্থ্যকর পরিবেশ, এই পরিবেশের মধ্যে রোগীরা তাদের জন্য নেই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থায়। তীব্র গরমের মধ্যে ফ্লোরে নিজেরা কিছুটা কাঁথা বালিশ নিজেরা সংগ্রহ করে এখানে আসলে সেবা নিচ্ছে। আসলে ডায়রিয়া রোগীদের জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকতে হয়, জনবল সংকুলান না হয় এবং শয্যা সংকটের কারণে ভোলার হাসপাতালগুলোতে আসলে সেই রকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আর আজকের ২৪ ঘন্টার যদি ভোলার অন্যান্য হাসপাতালের তথ্যগুলো আমরা বলি, দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন, বুরহানুদ্দিনে ৪৫ জন, লালমোহনে ৩৫ জন, চরপেশনে ৪৮ জন, তজুমুদ্দিনে ২২ জন এবং মনপুরা উপজেলায় ২৪ জন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। গত এক মাসে ভোলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা আছে ৫৫৩১ জন। আর এখানে হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতির কথা যদি বলি, এরা এই ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলা করবার জন্য স্বাস্থ্য বিভাগ ৭৬টি মেডিকেল টিম গঠন করেছে, যা আমাদের মনে হচ্ছে যে প্রয়োজনের তুলনায় কিছুটা হলেও কম। আর মজুদ রাখা হয়েছে ১০০০ সিসির আইবি স্লাইন ১৩,৮৫৩টি এবং ৫০০ সিসির ৫,২২০টি, মোট ১৯,০০০-এর মতো স্লাইন মজুদ আছে, যা ডায়রিয়া রোগীদের জন্য পর্যাপ্ত বলে সিভিল সার্জনের দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। আর বাইরের যদি ডায়রিয়া রোগীদের সেবার ঔষধপত্রের কথা বলি, বিশেষ করে স্লাইন সংকট তীব্র আকার ধারণ করেছে। বেসরকারি যে ঔষধ বিক্রেতারা রয়েছেন সেখানে আসলে বলায় পর্যাপ্ত ডায়রিয়ার স্লাইন পাওয়া যাচ্ছে না। আর স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী যে দক্ষিণাঞ্চলে যে ডায়রিয়া
আর প্রকোপ বেড়েছে, সে তুলনায় বরিশালের যে 6টি জেলা রয়েছে এর মধ্যে ভোলা জেলায় শীর্ষে রয়েছে আক্রান্তের সংখ্যার দিক থেকে। স্বাস্থ্য বিভাগের তথ্য যে এই মুহূর্তে ভোলার খাল বিল নদী নালা এবং পুকুরে যে পানি রয়েছে সে পানিতে বিপুল সংখ্যক ডায়রিয়ার জীবাণু রয়েছে এবং এই সময় এছাড়া ভোলার দক্ষিণাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে নোনা পানিতে ভরপুর, যে কারণে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা এবং বেশি হচ্ছে প্রতিদিনই। আমরা রোগীদের সাথে আলাপ করেছি, স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এর আগের বিগত বছরগুলোতে ভোলায় এত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ভোলাবাসী দেখেনি বা স্বাস্থ্য বিভাগও এত চিকিৎসা দেয়নি। সব মিলিয়ে যারা আক্রান্ত হয়ে সেবার জন্য হাসপাতালগুলোতে আসছেন তারাও পর্যাপ্ত সেবা পাচ্ছে না এবং স্বাস্থ্য বিভাগও তাদের জনবল সংকট, শয্যা সংকটের কারণে প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। তো এ ছিল মটুসি আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে ডায়রিয়া পরিস্থিতির সর্বশেষ খবর। ভোলা সদর হাসপাতাল থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। দেশের বিভিন্ন স্থানে করোনায় কর্মহীন দরিদ্রের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় এসব সামগ্রী তুলে দেওয়া হয়। শনিবার সকালে নেত্রকোনায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৩৫০ জন দরিদ্র দোকান কর্মচারীর মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে আধুনিক স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এদিন দুপুরে নগরীর রিভারভিউ স্কুল মাঠে লকডাউনে কর্মহীন দুস্থ ও অসহায় ২০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, চিড়া, পেঁয়াজ, আলু এবং ৫ লিটার তেল দেয়া হয়। এদিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধশত কর্মহীনের মাঝে খাদ্য ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সিরাজগঞ্জেও কর্মহীন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা। এছাড়া মোংলায় শহরের সিগন্যাল টাওয়ার, দক্ষিণচর ও জয়মনি এলাকায় ২৫০ লোকের মাঝে চাল, ডাল, ছোলা, লবণ ও নগদ টাকা বিতরণ করেছে নৌবাহিনী। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। ভারতে করোনা ভয়াবহ রূপ নিয়েছে, তাই সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত ফেরত যাত্রীদের শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, ধন্যবাদ মৌটুসি আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে। আপনি জানেন যে দিন যতই বাড়ছে ততই কিন্তু ভারত ভ্রমণে যে করোনা সংক্রমণ এবং মৃত্যু হার সেটি কিন্তু বাড়ছে। আপনাকে যদি আমি গত এক সপ্তাহের কথা বলি যে সাম্প্রতিক কিন্তু সরকার যে নির্দেশনা দেয় যে ভারত ফেরতদের বেনাপোল ইমিগ্রেশনের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেটি কিন্তু এখানে শুরু হয়েছে। বর্তমানে যারা ভারত থেকে ফিরছেন তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন পর যাদের RT-PCR কর্তৃক করোনা নেগেটিভ সনদ থাকছে তাদেরকে কিন্তু এখানে যে বেনাপোলের যে আবাসিক হোটেল সে ব্যক্তিগত খরচে সে আবাসিক হোটেলে রাখা হচ্ছে এবং যাদের RT-PCR যে সনদ থাকছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের যে স্বাস্থ্যকর্মী আছে তারা তাদেরকে ব্যক্তিগত বাড়িতে যে 14 দিনের হোম কোয়ারেন্টাইন সে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনি দেখছেন যতই কিন্তু দিন যাচ্ছে ততই কিন্তু ভারত ভ্রমণে কিন্তু করোনা আক্রান্ত এবং সংক্রমণ কিন্তু বেড়ে চলেছে। আপনাকে যদি গতকালকের কথা বলি, আমি গতকালকে ভারত থেকে ফিরেছে 562 জন পাসপোর্ট যাত্রী। এর মধ্যে 11 জনের কিন্তু যে RT-PCR যে সনদ নেগেটিভ সনদ সেটি কিন্তু ছিল না। তাদেরকে বেনাপোল বাজারের যে রজনীগন্ধা নামে একটি আবাসিক হোটেলে আছে সেই আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে তাদেরকে রাখা হয়েছে এবং এদের যে শরীরের যে নমুনা সেই নমুনা কিন্তু সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা আমাদেরকে বলেছেন এই নমুনা সংগ্রহের পর যদি কারোর শরীরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তাদেরকে কিন্তু বাড়িতে পাঠানো হচ্ছে। আর যাদের করোনা নেগেটিভ আসছে পজিটিভ আসছে তাদেরকে কিন্তু যশোর যে করোনা ইউনিট সে করোনা ইউনিট
ইউনিটে রাখা হচ্ছে। আপনি জানেন যে সম্প্রতি এই যে ভারত ভ্রমণে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে সে বিষয়ে কিন্তু মার্কিন যে স্বাস্থ্য সংস্থা সিডিসি সেটি কিন্তু তারাও কিন্তু সতর্ক করে বলেছেন যে বর্তমানে ভারত ভ্রমণে কিন্তু করোনা সংক্রমণ বাড়তেছে এবং তারা যেটা বলছেন যে কেউ যদি বর্তমান সময়ে ভারত ভ্রমণ করতে চান অবশ্যই তাকে যে করোনা যে অ্যান্টিডোজ সে ডোজ কমপ্লিট করে অবশ্যই যাওয়া ভালো এবং যে স্বাস্থ্যবিধি সে স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে একটি বিষয় আপনাকে বলতে চাই যে দিন দিন এই করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস চেকপোস্ট কাস্টমস এবং বন্দরে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি তেমন নাই। এখানে যারা কাজ করছেন ইমিগ্রেশন কর্মী তারপর আপনার বন্দর কর্মী এবং যারা স্বাস্থ্য বিভাগের কর্মী তারা শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি যে মাস্ক পরে তারা দায়িত্ব পালন করছেন ফলে এবং যে পাসপোর্ট যাত্রী ভারত থেকে ফিরছেন তাদের ভিতরেও কিন্তু তেমন কোনো সামাজিক দূরত্ব আমরা লক্ষ্য করিনি। ফলে তাদের মাধ্যমে কিন্তু করোনা এই যে সংক্রমণ সেটি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে আসলে বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীর যে ধারণ ক্ষমতা সে যাবতীয় খুবই কম। ফলে যাত্রীদের যে যখন যাত্রীদের চাপ বাড়ে তখন কিন্তু সামাজিক যে দূরত্ব সেটা রাখা সম্ভব হয় না। বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর যে প্রাথমিক কোয়ারেন্টাইন শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। মৌটুসি। বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। বাল্যবিবাহের শিকার কুড়িগ্রামের সুলতানা নামক কিশোরীকে বই খাতা ফেলে ঢুকতে হয়েছিল সংসারে। সেখানে ঠাঁই হয়নি বেশি দিন। কন্যা সন্তান জন্ম দেয় 3 দিনের মাথায় পাগলি বলে তাড়িয়ে দিয়েছে স্বামী। সদ্যজাত সন্তানকেও সঙ্গে দেয়নি। এরপর মানসিকভাবে অসুস্থ হওয়ায় শিকলে বেঁধে ঘরে বন্দি রাখেন পরিবারের সদস্যরা। 8 বছর ধরে দুপায়ে শিকল নিয়েই দিন কাটছে তার। স্বজনদের চাওয়া স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে উদ্যোগ নেবেন কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবরুদ্ধ জীবনের প্রতীক হিসেবে নয়, বাস্তবেই শিকলে বন্দী থাকেন কুড়িগ্রামের হলখানা ইউনিয়নের মোক্তারের হাট গ্রামের এই নারী। নাম সুলতানা হলেও বর্তমানে তাকে পাগলি বলেই সম্বোধন করেন সবাই। স্বামীর সংসার থেকে বিতাড়িত হতে হয় এই তকমা নিয়েই। আমার নাম সুলতানা, আমার মেয়ের নাম মোহাম্মদ। পরিবারের সদস্যদের দাবি, বেঁধে রেখে ও ভয়ভীতি দেখিয়ে শান্ত রাখতে হয় সুলতানাকে। 10 বছর আগে 7ম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয় তার। 2 বছর পর কন্যা সন্তান জন্ম দেওয়ার 3 দিনের মাথায় স্বামী তাড়িয়ে দেয় তাকে। সন্তানকে রেখে দেয় মানসিকভাবে আরও ভেঙে পড়েন তিনি। এরপর বাবার বাড়িতে শিকল বন্দী হয়ে আছেন 8 বছর ধরে। মানুষ কয় বলে পাগল সেন হুশ জ্ঞান সবে ঠিক যে খেয়ালটা দিতে পারে না। শিকল লাগাতে তাও থাকে না। বিয়ে শাদী হওয়ার পরে মাথা খারাপ হয়েছে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি তাড়িয়ে দিয়েছে আর কি। কবিরাজি কিছু চিকিৎসা করা হয় এবং ডাক্তারিও কিছু চিকিৎসা করা হয়। বাড়ির অভাবের কারণে সুচিকিৎসা হচ্ছে না। চিকিৎসকরা জানান, সঠিক চিকিৎসায় তার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 1 বছর ধরে আর্থিক সহায়তা করছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। আশ্বাস মিলেছে চিকিৎসা ব্যয় বহন করারও। রোগী কল্যাণ সমিতির আর্থিক সহায়তায় তার চিকিৎসা করা হবে এবং সর্বাত্মক তার সহযোগিতা করা হবে। যদি আমরা অর্থায়ন করে যদি তার চিকিৎসাটা করতে পারি তাহলে আমার মনে হয় যে সে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। বাবা মায়ের মৃত্যুর পর আপাতত সৎ ভাইয়ের কাছে আশ্রিতা সুলতানা বেগম। বেশিরভাগ সময়ই ঘরবন্দি থাকেন তিনি। সময় সংবাদ, কুড়িগ্রাম। মুন্সিগঞ্জের শামসপুরে একসঙ্গে 50 একর জমিতে একই জাতের এবং একই সময়ে রোপণ করা সমলয় চাষের ধান আনুষ্ঠানিকভাবে কাটা শুরু হয়েছে। এবার স্বাভাবিকের চেয়ে ধান উৎপাদন হয়েছে দ্বিগুণ। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। বিশাল এই বিলে ধানের সমারোহ। 3 মাসেরও কম সময়ে সব ধান একই সঙ্গে কাটার উপযোগী। 27 জানুয়ারি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে একযোগে ধান রোপণ করা হয়েছিল। আর শনিবার কম্বাইন্ড হারভেস্টার মেশিনে চলছে কাটা। পুরো বিলে মেঘনা জাতের হাইব্রিড ধান একই সাথে চাষে ভালো ফলন পেয়ে খুশি কৃষক। একসঙ্গে যদি ধানটা বুনা হয় সেই ধানটা একসঙ্গে সবাই পাকলো এবং কাটতে সুবিধা। এবারই প্রথম সমন্বিত চাষ করেছি এবং আমরা খুব লাভবান হয়েছি। এই মেশিনটা ধান লাগানে ফলন বেশি হয়েছে।
সমলয় চাষে কম খরচে বেশি উৎপাদন। এছাড়া কৃষকের নানা রকম সাশ্রয় সহ সমবায়ী মনোভাব গড়ে ওঠে বলে জানালেন জেলা প্রশাসক। 50 একর জমিতে সমলয় চাষাবাদ করেছি। এখানে 10 জন জমির মালিক রয়েছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তার চাষাবাদ করাটা সহজ হয়েছে এবং এই জাতের ফসল উঠতে তুলনামূলকভাবে সময় অনেক কম লাগে। প্রায় 20 হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা 218 মেট্রিক টন। সমলয় চাষের কারণে প্রায় দ্বিগুণ প্রতি হেক্টরে 10 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। মুন্সিগঞ্জের সমসপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।